এই সবাই দেখো, এই মেয়েরা লাস্টে বেঞ্চ, ওই যে ওই দুজনকে একটু সতর্ক করো। আমাদের এতদিন আমরা পড়ছি বোটানি, কেমন? আজকে আমরা জুলজি নিয়ে একটু আলাপ করব, জুলজির কঙ্কাল নিয়ে একটু আলাপ করব। জুলজিতে আমরা সবাই জানি 12টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার বলো? 12টা চ্যাপ্টার। এই 12টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে জটিল যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাণীবিজ্ঞান অধ্যায় 7, চলন এবং অঙ্গচালনা। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মানবদেহের মাথা থেকে পা পর্যন্ত ফুল কঙ্কালের মধ্যে যে অস্থিগুলো আছে সেগুলো চিনতে হয় বলে এটা স্টুডেন্টদের একটু বেশি কঠিন লাগে। এবং শুরু থেকে যদি আমরা এটা সম্পর্কে একটু আইডিয়া করতে পারি, আমাদের ইন্টারের যে একটু উঠছি, আমাদের একটা কনফিডেন্স লেভেলটা একটু বুস্ট আপ হবে। তো সেই জন্য আমরা এটা নিয়ে একটু বেসিক আলাপ করব। আর একটা কথা বলে রাখি, আমাদের যে 3টা শিডিউলে ক্লাস হচ্ছে, শনি, সোম, বুধ সকাল 9টা এবং 10টা, আর রবি, মঙ্গল, বৃহস্পতি বিকাল 4টা। এই 3টা শিডিউলের ক্লাস, মূল ক্লাস আমাদের আগামী সপ্তাহ থেকে শুরু হবে। অর্থাৎ শনিবার থেকে হবে 9টা আর 10টা, 2টা টাইম সেম পড়া। আমরা পরের দিন রবিবার বিকাল 4টায় পড়াবো। অর্থাৎ 3টা ব্যাচ একসাথে শেষ হবে আমাদের, মানে একসাথে শুরু একসাথে শেষ। কেমন? তো তোমরা বাছাই করতে পারবা, তোমরা তোমাদের সুবিধা মতো টাইমে যেতে পারবা। এখন আমাদের একটা ব্যাচের সমপরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আরেকটা ব্যাচের অর্ধেক পরিমাণ স্টুডেন্ট ভর্তি আছে। মানে এখন আস্তে আস্তে তো মানসিকভাবে প্রস্তুত হচ্ছে সবাই ভর্তির ব্যাপারে। আর ধীরে ধীরে এটাও চলবে, ভর্তির প্রক্রিয়াও চলবে, তোমরা ক্লাসও করতে থাকবা। মানে যারা এখনো ভর্তি হতে পারে না তারা ক্লাস অফ করবো না। তো আমাদের এটা হচ্ছে কি, কঙ্কাল, মানব কঙ্কাল। এটা এই যে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, প্রাণী চলতে পারে আর উদ্ভিদ চলতে পারে না। প্রাণী কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে, যেমন তোমরা বাসা থেকে এখানে আসছো পড়ালেখার উদ্দেশ্যে, মার্কেটে যাও কিছু কিনতে, হসপিটালে যাও চিকিৎসা নিতে, এই যে সিনেমা হলে যাও বিনোদনের জন্য। উদ্দেশ্য ছাড়া তো আমরা মুভ করি না। আমরা কোনো একটা উদ্দেশ্য বা প্রয়োজনের জন্য আসবে। কেউ কি কাজ আছে? আচ্ছা, কোনো একটা উদ্দেশ্য বা প্রয়োজনের জন্য এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরকে বলা হয় চলন। এবং সেই চলন করতে গেলে আমাদের যে বিভিন্ন অঙ্গের মুভমেন্ট হয়, যেমন এই যে আমি হাতটা তুলে এই যে এখানে একটু চুলকালাম, এই যে আমি লেখা শুরু করলাম, তারপর ওদিকে কে আছে একটু দেখলাম, এগুলো সবগুলো হচ্ছে অঙ্গচালনা। তাহলে চলন এবং অঙ্গচালনা চ্যাপ্টারের নাম। সেখানে এগুলা করতে গিয়ে আমাদের কি কি লাগে? প্রথমে একটা কাঠামো লাগে, এই কাঠামোটা, এটা হচ্ছে কঙ্কালতন্ত্র। কি তন্ত্র? কঙ্কালতন্ত্র। এখানে কি কি আছে? অস্থি, তরুণাস্থি ইত্যাদি। অস্থি সন্ধি কি কি বলো? অস্থি, তরুণাস্থি, অস্থি সন্ধি, এগুলো এখানে আছে। তো এইটা ছাড়াও চলন ও অঙ্গচালনাতে পেশি লাগে। আমরা পেশি নিয়ে একটু আলাপ করব। যেমন এই যে মাংস পেশি যেগুলোকে আমরা বলি, এগুলো হচ্ছে পেশি। তো পেশি এবং পেশিতন্ত্র এবং কঙ্কালতন্ত্র, এই দুইটা নিয়ে এই চ্যাপ্টারটা প্রস্তুত করা হয়েছে। তো আমরা চেষ্টা করব অস্থিগুলা সম্পর্কে একটু পরিচিত হতে এবং কিছু পেশি সম্পর্কে আজকে পরিচিত হতে। প্রথমে অস্থিগুলা সম্পর্কে। আমাদের দেহকে দৃঢ়তা দেয় যে সকল অঙ্গ, যে দৃঢ়তা দিবে, যেই দৃঢ়তা দিবে সেই হবে কঙ্কাল। যেমন তোমার হাতের আঙ্গুলে যে নখ আছে, সে তোমার আঙ্গুলটাকে দৃঢ়তা দিচ্ছে। তুমি আঙ্গুলটা দিয়ে শক্ত করে কলমটা ধরে লিখতে পারতেছো। যদি নখটা না থাকে, উঠে যায়, বা নখ বেশি কেটে ফেলো কখনো, দেখবা তোমার ধরতে কষ্ট হচ্ছে। দাঁত, আমাদের দুই চোয়ালের মধ্যে যে দাঁত থাকে, ওই দাঁতের কারণে আমরা চোয়ালটা মজবুত করে ধরে রাখতে পারতেছি, ঠিক না? দাঁত না থাকলে এটা লুজ হয়ে যেত। তাহলে দৃঢ়তা দিচ্ছে দাঁত, দৃঢ়তা দিচ্ছে নখ। আবার আমাদের গলাটা দেখো তো, এই যে আমি এইভাবে যদি থাকি, এই যে গলাটা একটা শেপ পাচ্ছে না? আসো না, গলাটা একটা নলাকার একটা গঠন, বোঝা যাচ্ছে না? গলা যাচ্ছে কি যাচ্ছে না? তো এখানে তো কোনো অস্থি নাই, এখানে আছে শ্বাসনালী। বলো কি? শ্বাসনালীতে থাকে তরুণাস্থি। বলো কি থাকে? এরকম সি শেপ 15 থেকে 20টা তরুণাস্থি আমাদের শ্বাসনালীতে থাকে। প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা একটা নল। এই শ্বাসনালীটা, এটা ফুসফুসে গিয়ে ঢুকছে, এটার পেছনে অন্য নালী যেটা পাকস্থলীতে গিয়ে ঢুকছে। এই যে শ্বাসনালীটার কারণে এখানে একটা দৃঢ় হয়ে আছে আমার গলাটা, নাইলে এখানে এই মাথাটা ঘাড়ের উপর এভাবে ঝুলে থাকতো এরকম।
বসে থাকতো আর কি। তো এই যে গলার মধ্যে যে শ্বাসনালীর মধ্যে যে তরুণাস্থি, এটাও দৃঢ়তা দিচ্ছে, তাহলে এটাও কঙ্কাল। তাহলে কঙ্কালের মধ্যে শুধু যে অস্থি তা না, নখ, দাঁত, শ্বাসনালীর তরুণাস্থি এগুলো সব আছে। এই জন্য কঙ্কাল তন্ত্রকে আমরা 3 ভাগে ভাগ করছি। বলো কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে ভাগ করছি। আমি মুখে বলতেছি, সেগুলো সরাসরি এখানে লিখে দেখাবো। আমি লিখবো না, তাহলে তোমাদের সময় বাঁচবে। লিখতে পারলে তো ভালো, আমরা চেষ্টা করব আজকে একটু কম লেখার জন্য। তাহলে হবে কি, আমরা অল্প সময়ে বেশি পড়া পড়তে পারবো। আমরা সকালের ব্যাচে এই ক্লাসটা 2টা দিছি, এখানে এক ক্লাসেই আমরা আলাপ করব, কারণ আমরা চাচ্ছি আগামী সপ্তাহ থেকে শনিবারের সাথে রবিবারে ম্যাচ করার জন্য। হ্যাঁ, এগুলো তো পরে আমরা আবার পড়বই। এই টপিকগুলো যখন প্রাণীবিজ্ঞান অধ্যায় 7 বিস্তারিত পড়ানো হবে তখন আমরা পড়বই। যেমন 27 ব্যাচে আমি এটা পড়াচ্ছি, মাঝখানে ওদের ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য ক্লাস বন্ধ দিতে হয়েছে। মাঝখানে আমরা প্রায় 5টা ক্লাস নিছি। 5টা ক্লাস নেওয়ার পরে আমি দেখলাম আরও প্রায় 4টা থেকে 5টা ক্লাস নিতে হবে, তারপর অধ্যায়টা শেষ হবে। তার মানে দেখো 8 থেকে 10টা ক্লাস লাগবে মিনিমাম এই অধ্যায় ভালো মতো শেষ করতে হলে। কিন্তু আমরা এক ক্লাসে কীভাবে বুঝবো? আমরা এক ক্লাসে জাস্ট বেসিকটা একটু আলাপ করতে পারি। তোমাদের অনেক অনেক জিনিসে বেসিক দরকার, যেমন পরিপাক নিয়ে তোমাদের বেসিক দরকার, তারপরে রক্ত নিয়ে বেসিক দরকার, অনেক কিছুতেই তোমাদের বেসিক লাগবে। কারণ এসএসসিতে 27 ব্যাচ মানে 25 এসএসসি যা পড়ছে তার থেকে তোমরা একটু কম পড়ছো। মানে তোমাদের সময় শর্ট সিলেবাস, এটাতে মানে 25-এর শর্ট সিলেবাস যা ছিল, আসো 26-এর শর্ট সিলেবাস কিন্তু সেম অধ্যায় ছিল না। তোমরা কি এটা জানো? মানে তোমরা এসএসসি যে অধ্যায়গুলো দিয়ে পরীক্ষা দিছো, তোমাদের সিনিয়র ব্যাচগুলো কিন্তু সেম অধ্যায় দিয়ে পরীক্ষা দেয়নি, অন্য অধ্যায় দিয়ে পরীক্ষা দিছে, মানে চেঞ্জ করছে আর কি। তো কিন্তু ওরা যে অধ্যায়গুলো দিয়ে পরীক্ষা দিছে ওগুলো বেশি দরকার ইন্টারে। তোমরা যেগুলো দিয়ে পরীক্ষা দিছো এমন কিছু অধ্যায় ওখানে বড় বড় অধ্যায় স্কিপ করা হয়েছে যেগুলো ইন্টারে আসলে বেশি দরকার, যেমন পরিপাক একটা চ্যাপ্টার। তো যাক, এগুলো নিয়ে বড় ইস্যু না, এগুলো আমরা এমনও এখানে A to Z পড়াবো। তোমাদের এসএসসিতে পড়া থাকলে সুবিধা হইতো কি, সুবিধা হইতো যে যেমন আমি যখন কোষ প্রাচীর পড়াই তোমার খুব ভালো লাগে, কারণ তুমি 9-10-এ সেটা পড়ে আসছো। হ্যাঁ, কোষ প্রাচীর, মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেলুলোজ, কোষ ছত্রাকের কাইটিন, বহুত শব্দ তোমার মনে থাকে। তারপরে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট পড়াতে বললে থাইলাকয়েড, গ্রানাম, এগুলো নিয়ে আমার তেমন বেশি প্যারা নিতে হয় না, বললেই হয়ে যায়। পাল্টা প্রশ্ন আসতেছে না, কিন্তু নতুন টপিক পড়াতে গেলে দেখবা বলতেছি পাল্টা প্রশ্ন আসতেছে, স্যার এটা আবার বলেন, স্যার এটা কি, ওটা কোথায়, এরকম প্রশ্ন আসবে। তো সহজ হয় যদি আগে থেকে কিছু জিনিস পড়া থাকে। ঠিক এই জন্য আমরা এটা একবার এখানে আলাপ করতেছি, যেহেতু জীবনের প্রথম শুরু করছো, এখনো অনেক সময় বাকি। আমরা সবচেয়ে কঠিন অধ্যায়ের টপিকগুলো একটু যদি পড়ে থাকি, তাহলে আমাদের পরবর্তীতে যখন পড়বা তখন এটা সহজ মনে হবে। তো এখানে আমরা কঙ্কালকে 3 ভাগে ভাগ করব। বলো কয় ভাগে? তুমি বলো। আমার বডিতে অস্থি আছে না, হাড্ডি আছে না, এগুলো কি দেখা যাচ্ছে? না, যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে না সেজন্য অন্তকঙ্কাল। বলো কি কঙ্কাল? কিন্তু আমার নখ কি দেখা যায়? যায়। দাঁত দেখা যায়? যায়। তাহলে এগুলো বহিকঙ্কাল। বলো কি কঙ্কাল? যতটা বেঁধে আসতে হবে। তো বহিকঙ্কাল, অন্তকঙ্কাল। আরেকটা কঙ্কাল আছে যেটা দেখো না, মানে খালি চোখে দেখবা না, কিন্তু অস্থিও না, যেমন শ্বাসনালী। যেমন কি শ্বাসনালী? আমরা বলবো স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। বানানটা একটু পরে লিখবো আমি। স্প্ল্যাঙ্কনিক। বলো, এমনি বলো, স্প্ল্যাঙ্কনিক। দন্ত স্বল্প ল জফলা আকার, স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। তো 3 ধরনের ভাগ করছি আমি কঙ্কালকে। কঙ্কাল মানে যে দৃঢ়তা দিবে। বহিকঙ্কাল, অন্তকঙ্কাল, স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। বহিকঙ্কালের এক্সাম্পল নখ, দাঁত। অন্তকঙ্কাল হচ্ছে অস্থি, আর স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল হচ্ছে তরুণাস্থি। আর অন্তকঙ্কালটা হচ্ছে মেইন কঙ্কাল, সেই কঙ্কালটা আমরা দেখতে পাচ্ছি। এটা বেশি মুভ করতেছে, অন্য ছবিতে যাই আমরা, এটাতে যাই, এটা একটু ভালো আছে। তোমরা এই অঙ্গগুলো পড়ো নাই। এই যে এগুলো হচ্ছে পাকস্থলী, এই যে গল ব্লাডার, পিত্তথলি, এই যে ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, এগুলো পড়ো নাই। ফুসফুস পড়ছো, তারপর হচ্ছে হার্ট পড়ছো, তারপর হচ্ছে কিডনি পড়ছো, পড়ো নাই। মানে মানে বাজে অবস্থা যেটাকে বলে, কোনো আইডিয়াই নাই আর কি মানে বডি, হিউম্যান বডি নিয়ে। যেটা ফুল আইডিয়া, যেটা তোমাদের আগের সকল ব্যাচ কিছু না কিছু আইডিয়া নিয়ে আসছে। যেমন এই ইন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় প্রাণীবিজ্ঞান অধ্যায় 3, সেখানে একটা টপিক আছে, মানে প্রায় প্রায় সব বোর্ডে আসে এরকম প্রশ্ন, সেটা হচ্ছে বিএমআই এবং ওবেসিটির সাথে সম্পর্কিত একটা প্রশ্ন আছে, যেটা আমরা পড়াই না। পড়াও কি? সবই তো জানি স্টুডেন্টরা, কারণ এটা 9-10 হুবহু পড়ে আসে, A to Z, মানে ধরতেই হয় না।
ধরতে হয় না। কিন্তু তোমরা বিএমআই মানে কি জানো না? জানো বিএমআই মানে জানো? কয়েকজন জানে? কয়েকজন দেখি জানে? ওবেসিটি মানে কি জানো? হ্যাঁ, ওবেসিটি মানে ইংলিশের বাংলাতেও অনেকেই জানে, কিন্তু এটা কেমনে হিসাব করবা কার ওবেসিটি হয়েছে নাকি হয় নাই, কত ডিগ্রি, কি কারণে হয়, বিএমআই কেমনে হিসাব করে, ওজন সাথে উচ্চতার সাথে কি সম্পর্ক, এগুলো আমাদের কখনো পড়াতে হয়নি। মানে গত 4-5 বছর আমি পড়াইনি। পড়াইনি বলতে এমনি একবার দেখা দিয়েছি এরকম আর কি, কারণ সবাই জানে, A to Z সবাই জানে। কিন্তু তোমরা ম্যাক্সিমামই বিএমআই কেমনে হিসাব করতে হয় এটা জানবা না, কারণ পড়ে আসো নাই। তো এখানে এরকম অনেক জিনিস আছে। হার্টের লম্বচ্ছেদের চিত্র অনেকেই এঁকে আসে 9-10-এ, কিন্তু এখানে তোমাদের এটা একটা সমস্যা হয়ে গেছে। ভয় লাগাচ্ছে না, তোমাদেরকে জাস্ট ফ্যাক্টগুলো বলতেছি যে এই সমস্যা। তো এটা বড় সমস্যা না, কারণ তোমরা এখানে আসো পড়ার জন্য, পড়বা, সবই পড়বা। আমরা তো কখনো এরকম বলি না যে 9-10-এ পড়ছো বলে এখানে পড়ানো হবে না, এরকম তো বলি নাই। তো এগুলো অঙ্গ আর কি, হ্যাঁ এগুলো অঙ্গ। আচ্ছা, তো আমরা একটু স্কেলেটনটা দেখি, শুধু স্কেলেটন, এটা ভদ্র স্কেলেটন, দাঁড়িয়ে আছে সোজা। এই স্কেলেটনের মধ্যে 206টা অস্থি আছে। বলো কয়টা অস্থি? 206টা অস্থি আছে। মানব শিশু যখন জন্ম নেয় তখন তখন 270টা অস্থি নিয়ে জন্মায়। বলো কয়টা? 2 বছর আগের এডিশনের কারো যদি বই থাকে বড় ভাই বোনের, ওখানে দেখবা 300 অস্থি লেখা। মানব শিশু জন্মের সময় 300 অস্থি নিয়ে জন্মে, এরকম লেখা। এই গত 1 বছরের মধ্যে সেটা চেঞ্জ করে 1 বছর গতবার এডিশনে চেঞ্জ করছে, 270 করছে। মানে মানব শিশু জন্মের সময় কয়টি অস্থি নিয়ে জন্মায়? 270। এটাই মোর অ্যাকুরেট, 270। কিন্তু জন্মের পর ধীরে ধীরে এখানে অনেক অস্থি যোগ হয়ে অস্থিগুলো কমে গিয়ে টোটাল হয়ে যায় 206টা, মানে বড় হয়ে, ছোট অস্থি মিলে বড় অস্থি হয়। তো আমাদের এখন অস্থি সংখ্যা কত তাহলে? 270 নাকি 6? 206। 206টা অস্থিকে আমরা 2 ভাগে ভাগ করব। গঠন অনুসারে 2 প্রকার, একটা নিরেট অস্থি আর একটা স্পঞ্জি অস্থি। কি কি বললাম বলো? নিরেট অস্থি এবং স্পঞ্জি অস্থি। যেমন তোমার সামনে আমি একটা অস্থি দেখাই, এই যে এটা অরিজিনাল একটা কঙ্কালের ছবি, অস্থি, মানে আমাদের মতো মানুষের। এই যে ক্যামেরা সহ যাতে দেখানো যায়, এইটা হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা অস্থি, এটার নাম হচ্ছে ফিমার। বলো কি নাম? ফিমার মানে থাই। ফিমার মানে কি? থাই মানে উরু, বাংলায় উরু। আর আমরা চলিত ভাষায় যদি বলি এটা হচ্ছে রান। কি বলে? রান আর কি, রান ছিল না, রান, লেগ পিস। এই যে এই যে ফিমার মানবদেহের সবচেয়ে লম্বা, সবচেয়ে বড়, সবচেয়ে ভারী, সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্ত অস্থি। নাম কি? ফিমার। আচ্ছা, এটা নিরেট অস্থি। নিরেট মানে শক্ত মজবুত অস্থি, ভারী অস্থি, যেগুলো দেহের ভার বহন করে। আর এটা মেরুদণ্ডের অস্থি, এগুলো সবগুলো। মেরুদণ্ড যদি এরকম থাকে না, আরো সুন্দরভাবে থাকে। এই অস্থিগুলো সবগুলো জোড়া লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। বলো কি দিয়ে? লিগামেন্ট এক ধরনের তরুণাস্থি। সেই লিগামেন্টগুলো মানুষ মারা গেলে মাংসের সাথে লিগামেন্ট, টেন্ডন যা আছে, অস্থি আর দাঁত ছাড়া বাকি সব পচে যায়, মাটির সাথে মিশে যায়। তখন 2 অস্থির মাঝখানে যে দড়িটা, লিগামেন্টটা, সেটাও পচে যাওয়ার কারণে অস্থিগুলো আলাদা আলাদা হয়ে যায়। তো আলাদা আলাদা হওয়া অস্থিগুলোকে আমরা যাতে হারিয়ে না যায়, এক জায়গায় থাকে, সেজন্য আমরা কৃত্রিম লিগামেন্ট মানে দড়ি একটা দিয়ে বেঁধে রাখছি। তো যদিও আমাদের অস্থিগুলো এভাবে থাকে না, আরো সুন্দরভাবে থাকে। এই যে অস্থি, এগুলাকে বলা, এটা আসল, বললাম না আসল মানুষের, তোমার আমার মতো আর কি। এই যে এটা হচ্ছে, এগুলো বেআইনিভাবে সংগ্রহ করতে হয়, মানে এগুলো কোনো বৈধ কোনো ওয়ে নাই যে এইভাবে সংগ্রহ করা। তো যারা বেআইনিভাবে সংগ্রহ করে ওদের থেকে আমরা কিনে নিই আর কি। আমরা কিনে নিই মহৎ উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? মহৎ উদ্দেশ্যে। কারণ আমরা চাই মানুষের সেবা করতে, মানুষের কি করতে? অসুস্থ মানুষকে সুস্থ করতে। যার একটা ফিমার ভেঙে গেছে তার এটা চিকিৎসা করতে। তো ফিমার ভাঙা রোগী যখন ডাক্তারের কাছে আসবে, সে তখনই ভালো মতো চিকিৎসা করতে পারবে যদি সে ফিমার সম্পর্কে ভালো ধারণা থাকে। এখন ওই যে ওখানে একটা ঝুলে আছে দেখছো, ওটা প্লাস্টিকের, মানুষ বানাইছে। ওইটার মধ্যে ওইটার মানে খেলনার স্কেলেটনের মতো আর কি। ওখানের মধ্যে আল্লাহ যেভাবে মানুষকে বানাইছে, সবকিছু যেভাবে দিছে, সেভাবেই তো ওখানে মানুষ জীবনে সেট করতে পারবে না, একটু হলেও ত্রুটি থাকবে যতই দামি হোক। এই জন্য অরিজিনাল কঙ্কাল নিয়ে পড়ালেখা করলে তোমার বিদ্যাটা ভালো হয়, টু দ্য পয়েন্ট হয়, 100% ইফেক্টিভ হয়। তো সেই জন্য পড়া আর কি। তো এখানে আমরা এই যে স্বাগত, কিছু বলবা? ভর্তি হয়েছো কিন্তু বই পাও না, এরকম কেউ আছো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। রশিদ আনছো? রশিদগুলো দাও, যারা আনছো দাও, আর যে আনে নাই পরের ক্লাসে নিয়ে আসিও মনে করে। আচ্ছা, এই যে যেটা বলতেছিলাম, কিছু অস্থি আছে ভার বহনের থেকে বেশি তারা রক্তকণিকা তৈরি করে। বলো কি তৈরি করে?
সেটা কেমনে সেটা আমরা সময় হলে বুঝবো। অস্থিগুলা এগুলা ভারী না, হালকা। সহজ করে বলি, কিছু আছে ভারী, কিছু আছে কি হালকা। হালকা গুলার নাম স্পঞ্জি অস্থি। বলো কি অস্থি? যেমন মেরুদণ্ডের অস্থিগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি, এগুলাকে বলা হয় কশেরুকা। বলো কি বলা হয়? কশেরুকার ইংরেজি হচ্ছে ভার্টিব্রাটা। বলো কি নাম? এখন বলতে পারো স্যার ভার্টিব্রাটা কেন বলছে? আসো এটার ব্যাখ্যা দিই। তোমরা কি জানো? এটা জানো সবাই, করডাটা পর্বের প্রাণী আমরা। করডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা হয়, এটাও জানো। কি কি বলো তো? আমি বললে মনে পড়বে। ইউরো করডাটা, এই যে মনে পড়ছে, সেফালো করডাটা, ভার্টিব্রাটা। আমরা হচ্ছে ভার্টিব্রাটা উপপর্বের। এই 3 উপপর্বের মধ্যে ইউরো এবং সেফালো, প্রথম দুইটা যেটা বললাম ওগুলাতে মেরুদণ্ড থাকে না, কিন্তু ভার্টিব্রাটাতে মেরুদণ্ড থাকে। ওই মেরুদণ্ডের মধ্যে 33টা অস্থি থাকে। বলো কয়টা অস্থি? মানুষের সেই 33টা অস্থি, এগুলা একটার উপর একটা বসে কলাম তৈরি করে। যেহেতু ওই অস্থিগুলা শুধু ভার্টিব্রাটা উপপর্বের ওদের থাকে, এই জন্য ওই অস্থিগুলাকেও বলা হয় ভার্টিব্রাটা। বুঝতে পারছো? তো ভার্টিব্রাটা গুলা একটার উপর একটা বসে কলাম বানায় না, এই জন্য কলাম মানে স্তম্ভ, বিল্ডিং এর মতো। এই জন্য সেই মেরুদণ্ডের অপর নাম হচ্ছে ভার্টিব্রাল কলাম। বলো কি কলাম? এমনি মেরুদণ্ড ইংরেজি কি? আমরা বলি না এই তো দেখি স্পাইনলেস, মানে আছে আছে মেরুদণ্ড কিন্তু আত্মসম্মান বোধ নাই। তো এরকম হলে আমরা কি বলি? স্পাইনলেস। তো স্পাইন মানে মেরুদণ্ড, স্পাইন মানে কি? মেরুদণ্ড। তো এই যে গেল, এটা হচ্ছে গঠন অনুসারে 2 প্রকার, আমরা এগুলো গঠন পড়বো সময় হলে। আর একটা হচ্ছে অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে 2 প্রকার বলতে কিরকম? অবস্থান অনুসারে 2 প্রকার বলতে এই অবস্থান অনুসারে 2 প্রকার বলতে, আচ্ছা এখান থেকে দেখাই। এখানে আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এই যে সব আসলে, এখানে সব আসলে। এই বক্সের 2টা কঙ্কাল আছে, সবগুলো আসল। এগুলো আমরা প্র্যাকটিক্যালের জন্য রাখছি, তোমরা সরাসরি ধরে ধরে দেখবা। এই দাঁতগুলো আসল। এগুলো যে কতবার ব্রাশ করছে, মানে ওই মানুষ বেঁচে থাকা অবস্থায় আর কি। বলতে পারো স্যার এখানে দাঁত বাকিগুলো কই? সব দাঁত তো থাকবে না, অনেক দাঁত পড়ে গেছে আর কি। মানে কবরে গিয়ে মারামারি করছে এরকম না, এইগুলা এগুলা এমনিই পড়ে গেছে, এমনিই পড়ে গেছে। এই যে এটা হচ্ছে, এই যে ফ্রন্ট সাইড, এই যে এটা দেখছো, এটা হচ্ছে করোট। আচ্ছা এটা এমনি বলবা মাথা, কি বলবা? স্যার এটা তো মাথা। দেখো এটা মাথা বলবা না, আর্টসের কমার্সের স্টুডেন্টরা বলবে, ছোট বাচ্চারা বলবে, কিন্তু আমরা বলবো করোটি। কি বলবো? করোটি। হেডও বলার দরকার নাই, বলবা করোটি। কি বলবা? ইংরেজিতে বলবা স্কাল। কি বলবা? SKULL, করোটি বা স্কাল। এই যে আমি আমার গলার ঘাড়ের উপরে করোটিটা ঘুরাচ্ছি, এই যে এটা পুরোটা ফুল, ফুটবলের মতো ফুল জিনিসটা হচ্ছে করোটি। এবং এই করোটিটা আমার ঠিক দেহের অক্ষ বরাবর আছে, দেখছো? সোজা আছে, সোজা। দেখুন আমি এভাবে হাতগুলো প্রসারিত করে রাখি, গাছের মতো করে তুমি চিন্তা করো। গাছের কাণ্ড মাঝখানে থাকে, 2 পাশে শাখাগুলো যায়, তাহলে ভূমির সাথে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গাছের কাণ্ডটা থাকে না? তা আমাদের মাথাটা ঠিক ভূমির সাথে 90 ডিগ্রি কোণে থাকে, দেহের ঠিক অক্ষ বরাবর থাকে। এটা থাকে মেরুদণ্ডের উপর। এই দেখো তো মেরুদণ্ডের উপর আছে কিনা। এই যে মেরুদণ্ড দেখছো, পেছন থেকে দেখো, এই যে মেরুদণ্ড। তাহলে এটাও ঠিক অক্ষ বরাবর না? তাহলে করোটি মেরুদণ্ড। বলো ওকে, গুড। এরপর একটু সামনে যাই। সামনে একটা খাঁচা আছে, আমরা বলি বুকের খাঁচা। এই অস্থিটার নাম অনেকে চিনে, এটার নাম হচ্ছে স্টারনাম। বলো কি নাম? এই পাশে বাঁকা অস্থিগুলাকে বলা হয় পরশুকা। বলো কি বলা হয়? ইংরেজি অনেকে জানো, রিপস। বলো কি বলা হয়? RIBS, রিপস। এরকম এদিকে 12টা, এদিকে 12টা, এরকম 12 মোট 24টা পরশুকা থাকে। আর মাঝখানে একটা স্টারনাম থাকে। তুমি স্টারনামটা দেখো, ঠিক মেরুদণ্ডের সমান্তরালে আছে না? দেখো না, ঠিক করোটির সমান্তরালে আছে না? তার মানে অক্ষ বরাবর আছে না? তার মানে এই খাঁচাটার নাম বক্ষ পিঞ্জর। বলো কি? আমরা বাংলায় হচ্ছে বুকের খাঁচা। তো বুকের খাঁচাকে সাহিত্যিক ভাষায় বলো, বুক মানে বক্ষ, খাঁচা মানে পিঞ্জর, তাহলে নাম হয় কি? বক্ষ পিঞ্জর। এই বক্ষ পিঞ্জর, মেরুদণ্ড, করোটি। বলতো এই 3টা পার্ট, এই 3টা পার্টস ঠিক অক্ষ বরাবর থাকে, এই জন্য এই 3টাকে একত্রে বলা হয় অক্ষীয় কঙ্কাল। বলো কি কঙ্কাল? অক্ষীয় কঙ্কাল। গেল, অবস্থান অনুসারে বললাম। তারপর এবার দেখো এই অক্ষ থেকে, এই অক্ষ থেকে পাশে অ্যাঙ্গেল হয়ে কিছু বের হয়েছে কিনা। হ্যাঁ বের হয়েছে। তুমি দেখবা এখানে এটা একটা অস্থি, এটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। বলো কি নাম? এই যে এই অস্থিটা, এই যে দেখা যায়, আমরা ধরতে পারবো, এই যে ধরতে পারবো। এই যে এখান থেকে এভাবে ধরে 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 সাইডে চলে যাও। এই যে একটা 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 খাঁজ আছে না, এই যে এখানে একটা গর্তের মতো আছে, এই জিনিসটা হচ্ছে ক্ল্যাভিকল। বলো না? এটা ছেলেরা শার্ট পরে না,
শার্ট কাদের ড্রেস? ছেলেদের ড্রেস নাকি মেয়েদের ড্রেস? ছেলেদের ড্রেস, মেয়েরাও পরে, সমস্যা নাই, কিন্তু মেইনলি শার্ট বলতে কাদের ড্রেস? ছেলেদের ড্রেস। তুমি এখন বলতে পারো আমি ঈদে আমার বোনকে একটি ড্রেস গিফট করব, কি? শার্ট। তো মেয়েটাও খুশি হবে? জীবনেও না। তা এখন শার্ট তো মেয়েরাও পরে, তাই বলে কি তুমি কাউকে কোনো মেয়েকে ড্রেস দেওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বাছাই করতে হবে সেটা তো তার মেইন ড্রেস না। কিন্তু একটা ছেলেকে তো তুমি আর শাড়ি দিতে পারবে না, তাকে শার্ট দিলে সে খুশি হবে, তাকে শার্ট দিলে খুশি হবে না? কিন্তু একটা মেয়েকে শার্ট দিলে সে খুশি হবে না, সে সালোয়ার কামিজ আছে, আরো কত কিছু আছে। কিন্তু শার্ট হচ্ছে সবারই ড্রেস, তবে মূলত কাদের ড্রেস? ছেলেদের ড্রেস। আর শার্টে কলার থাকে, শার্টে কি থাকে? কলার থাকে, ঠিক কলারের নিচে থাকে এই ক্ল্যাভিকলটা। এই জন্য ক্ল্যাভিকলকে বলা হয় কলার বোন। বলো কি বোন? ছেলেদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আর মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন। বলো কি বোন? কেন বিউটি বোন বলে? এটা যে বানাইছে সে জানে হয়তো, কিন্তু আমরা জানি না বিউটি বোন কেন বলে। হয়তো বিউটি মানে প্রকাশ পায় এটার কারণে, আল্লাহ জানে। ছেলেদেরও কিন্তু বিউটি প্রকাশ পায়, ছেলেদের ক্ষেত্রেও বিউটি বোন বলা যায়, কিন্তু আমরা বলি না। ছেলেদের ক্ষেত্রে বলবো কলার বোন, আর মেয়েদের ক্ষেত্রে বলবো বিউটি বোন। যদিও ডাক্তাররা এইসব বিউটি টিউটি মানে না, ওরা সবার ক্ষেত্রে কলার বোনই বলে, মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কলার বোনই বলে। তো আমরা এমসিকিউর জন্য মনে রাখবো ক্ল্যাভিকল ছেলেদের ক্ষেত্রে কি বোন, মেয়েদের ক্ষেত্রে কি বোন। এই ক্ল্যাভিকলটাকে যদি তুমি সোজা করো তাহলে ফেসবুকের এফ যেটা আছে না, স্মল লেটারের বাঁকা এফ, ওটার মতো মনে হয়, প্যাট কাটা ছাড়া আর কি। তারপরে হচ্ছে এরকম ক্ল্যাভিকল, এগুলো দেখছো অ্যাঙ্গেল হয়ে আসছে, এগুলোকে বলা হয় উপাঙ্গিক কঙ্কাল। বলো কি কঙ্কাল? তারপরে পেছনে, উপাঙ্গ মানে শাখা আর কি, এই পেছনে এই অস্থিটা দেখছো, এই অস্থিটা ওখানে তো আছে, তারপরেও হাতে ধরা থাকলে এটা আরো ক্লিয়ার বোঝা যায়। এই দেখো এখন ফিল আসতেছে, হ্যাঁ ঠিক আছে, ওইটা রাইট। এটার নাম স্ক্যাপুলা। বলো কি নাম? এই স্ক্যাপুলা এদিকে একটা এদিকে একটা, কয়টা হইলো? দুইটা। এগুলোও কি শাখার দিকে না, এই জন্য উপাঙ্গিক কঙ্কাল। কি কঙ্কাল? এই চারটা অস্থিকে একত্রে বলা হয় বক্ষ অস্থি চক্র। বলো কি? এটা মিনিং কি? স্যার বক্ষ মানে বুকের এখানে থাকে, শ্রোণী মানে কোমরে থাকে, শ্রোণী মানে কই থাকে, আর অস্থি মানে তো অস্থি, চক্র মানে একাধিক অস্থি। ক্লিয়ার? চক্র মানে সার্কেল, চক্র মানে গ্রুপ, ছিনতাইকারী চক্র বলে না, গ্রুপ। তো এখন এই যে বক্ষ অস্থি চক্র কেন? কারণ বক্ষ এরিয়াতে থাকে অস্থি কতগুলা? কতগুলা? চারটা। তাহলে বলো বক্ষ অস্থি চক্রের সংখ্যা, অস্থি সংখ্যা কত? চার। সেগুলো অক্ষীয় কঙ্কালের অংশ নাকি উপাঙ্গিক কঙ্কালের অংশ? উপাঙ্গিক কঙ্কালের অংশ। উপাঙ্গিক কঙ্কালে আর কি আছে দেখি। এই যে এটা কি? হিউমেরাস। এখানে আছে রেডিয়াস আলনা। বলো রেডিয়াস এবং আলনা। বলো। আর এখানে আছে হাত। বলো। আমরা সবাই এটাকে হাত বলি না, এটাকে হাত বলি, এটা পুরোটাকে হাত বলি, ভুল বলি, এটা পুরোটা হাত না। তারপরে বলার সময় বলে ফেলি, জেনে বুঝে অনেক সময় স্লিপ অফ টাং বলে ফেলি যে হাত দাও। তো এখন আসলে এটা পুরোটা হচ্ছে বাহু। বলো কি নাম? বাহু। কি নাম? বাহু। এখানে থাক। এই এটা পুরোটা হচ্ছে কি? এটা পুরোটা কি? বাহু। তো এই পুরোটা বাহুর মধ্যে শুধু এই অংশটা হচ্ছে হাত, এই যে এই অংশটা হচ্ছে হাত। বুঝা গেছে? এখন এই বাহুকে আমরা তিন ভাগে ভাগ করব, চলো ভাগ করি। আচ্ছা তোমাদের একটা পজিশন শিখাই, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। বলো কি পজিশন? আমার দেহের গঠনটাকে আমি বলবো অ্যানাটমি, দেহের স্ট্রাকচারটাকে কি বলবো? অ্যানাটমি। সেই অ্যানাটমির একটা স্মার্ট পজিশন আছে যেটা সারা দুনিয়াতে সাইন্টিফিক পজিশন। এই পজিশনেই সবাইকে সব অস্থিগুলোকে দেখাতে হবে। তো আমি যদি এভাবে সোজা হয়ে দাঁড়াই, দুই পা পাশাপাশি থাকবে, সমান্তরালে, সামনে একটু গ্যাপ থাকবে, সামনে গ্যাপটা একটু বড় থাকবে, মানে অনেকটা ভি এর মতো হবে। তারপর দাঁড়ালাম, সোজা হলো, হাঁটু একদম সোজা থাকবে, হাঁটু ভাঁজ করা যাবে না। তারপর হাতগুলাকে এরকম প্রসারিত করলাম, এই যে প্রসারিত, বৃদ্ধাঙ্গুল বাইরের দিকে থাকবে। তারপর সাইডে রেখে দিব, এরকম না, সাইডে এমনি যেভাবে নর্মাল থাকে রাখলাম। তারপর নাক বরাবর সোজা তাকাবো, এই এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। বলো কি পজিশন? এই পজিশন অবস্থায় আমি যদি এই বাহুটাকে রাখি, এই বাহুটা আমি সোজা রাখছি, এটা ভিডিওতে দেখা যাওয়ার জন্য, এখানে হলে ভিডিওতে আসতেছে না। এই যে এই দেখো, এই বাহুটাকে আমি যদি ভাঁজ করি, কোনুই বরাবর ভাঁজ হয় কি হয় না? এই দেখো হচ্ছে না? তো এরকম দেখো তো, এটা সামনের দিকে যাচ্ছে না নিচের অংশটা, তাহলে এটা উপরে থাকতেছে না, তাহলে এটা ঊর্ধ্ব বাহু। বলো। এটা সম্মুখ বাহু। নিম্ন বাহু বলবো না, কারণ আমি ভাঁজ দিলে তো এটা নিচে থাকতেছে না, এটা সামনে চলে আসতেছে। এই জন্য এটাকে নিম্ন বাহু বলার থেকে কি বাহু বললে সুন্দর? সম্মুখ বাহুর ইংরেজি হচ্ছে ফোর আর্ম, FORE। এটাকে আমরা ফোর হেড বলি না? তো এটা ফোর আর্ম, সম্মুখ বাহু। তারপরে আবার ভাঁজ দেওয়া যায়,
এই যে গেল তো, এটা হাত। তাহলে বাহুর তিনটা অংশ, ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু, হাত। ক্লিয়ার? এখন ঊর্ধ্ব বাহুর অস্থি হিউমেরাস, সম্মুখ বাহুর অস্থি রেডিয়াস ও আলনা। জানো বলে বলতেছি, এগুলো এমনি মনে থাকে, কিন্তু হাতের অস্থিগুলো মনে থাকে না। তুমি কি জানো তোমার হাতেরও আবার ভাগ আছে? আমি যে ঘড়িটা পড়ছি এটা কি ঘড়ি? স্যার এটা কি ব্র্যান্ড আমি কেমনে জানবো? তোমাকে তো ব্র্যান্ড জিজ্ঞেস করি নাই। এটা এমনি কি ঘড়ি? এটা 200 টাকার ঘড়ি হলে এটা কি ঘড়ি? কবজি ঘড়ি। কি ঘড়ি? কবজি ঘড়ি না, কবজি ঘড়ি। এটা ইংরেজিতে বলবো রিস্ট ওয়াচ, আমরা তো আবার স্টাইল করে বলি রিস্ট ওয়াচ। এখন এই রিস্ট ওয়াচটা রিস্টে পড়ছি, সেজন্য রিস্ট ওয়াচ। রিস্টটা কোথায়? রিস্ট হচ্ছে হাতের গোড়া। বলো কার গোড়া? আমরা বলি না কবজি ডুবিয়ে খেলাম ভাত, এত মজা লেগেছে। তো কবজি ডুবিয়ে মানে একেবারে কিভাবে খাইছে বুঝতে পারতেছো তো। এখন এই যে কবজি, 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 তারপর এটা কি? হাতের তালু। বলো কি নাম? এটা কেমন বিশ্রীন, হাতের তালু, কেমন গাইয়ে গাইয়ে লাগতেছে। আমরা বলবো করতল। বলো কি তল? তুমি যে তালি দাও, তুমি যে তালি দাও, হাত তালি দাও, হাত তালি দাও, হাত তালি হয় না, আসলে এটাকে বলা হয় ভদ্র ভাষায় বলে করতালি। বলো কি তালি? এই দেখো না, করতল, করতল বাড়ি দিলেই কিন্তু করতালি হয়। আওয়াজ হয় দেখছো? এটা অনেক জোরে আওয়াজ হয়, অনেক জোরে আওয়াজ হয়। এই যে করতল, এরপরে এগুলো আঙ্গুল, এটা সবাই জানে, এটা নিয়ে তো কারো আপত্তি নাই। তাহলে বলো হাতের তিনটা অংশ, কবজি, করতল, আঙ্গুল। বলো। এবার একটু কঠিন জিনিস বলবো। কবজির অস্থিগুলাকে বলা হয় কার্পাল। কি বলা হয়? এই যে আমার হাতে একটা আছে, এটা হাত। এই যে ওরও হাত আছে, এইগুলা কবজি। দেখছো? কবজি। তারপর 5টা লম্বা লম্বা অস্থি দেখছো? এগুলো করতলের অস্থি। তারপর এখানে আঙ্গুল দেখছো? আঙ্গুলে যে এখানে 3টা করে অস্থি, সেটা প্রমাণ দেখবা। এ দেখো, এটা আঙ্গুল। এটা কলমের মতো না, কিন্তু এটা ভাঁজ করা যায়, দেখবা। এই দেখো, আরো ভাঁজ হয়। এই দেখো, আর যায় না কারো, এই বেশি যায়। অনেক বলছে স্যার আমার যায়। এই যে এইটা না, এটা আসলে তুমি ওদিকে করতলে নিয়ে গেছো। এমনি আঙ্গুল কিন্তু এই 3টা। তাহলে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, এভাবে 4 আঙ্গুলে 12 টুকরা। বৃদ্ধাঙ্গুলে 2 টুকরা। বৃদ্ধাঙ্গুলে কয় টুকরা? তাহলে 12 আর 2 কয় টুকরা হয়? 14 টুকরা হয়। তার মানে 14টা অস্থি আছে। বলো কয়টা অস্থি? 14। তুমি বলতে পারো স্যার আপনার হাতেরটাতে নাই। এগুলো তো আলাদা হয়ে গেছে, খুঁজে পাওয়া অনেক কষ্ট। তো যা পাইছি তাই জোড়া লাগে রাখছি। তো এখানে 14টা অস্থি আঙ্গুলের মধ্যে, হাতে 5টা, মানে করতলে 5টা, কবজিতে 8টা অস্থি। বলো কয়টা অস্থি? 8, 5, 13, 13 আর 14, 27। তাহলে বলো হাতে অস্থি সংখ্যা কত? 27। এখানে রেডিয়াস এবং আলনা 2টা, তাহলে 27 আর 2 এ 29। এটা হিউমারাস কয়টা? একটা, তাহলে কত হলো? 30। তাহলে আমার এক বাহুতে অস্থি সংখ্যা কত? আমার বাহু কয়টা? তাহলে 2 গুণ 30 ইকুয়ালস টু 60টা অস্থি সম্পর্কে তুমি এখন আইডিয়া পাইলা। এটা গেল তোমার উপরের অর্ধেকে। এবার নিচের অর্ধেকে যাও, কোমরে যাও। কোমরে 2টা অস্থি আছে, কোমরে 2টা অস্থি আছে, সেগুলোকে বলা হয় হিপ বোন। বলো কি বোন? হিপ বোন। আমাদের হিপ বোন, আমাদের হিপ বোন, 2টা হিপ বোন যদি আমি দেখাই, এগুলো হিপ বোন, চিনে রাখো। আমরা সবাই এই 2 হিপ বোন, বাংলায় শ্রোণী অস্থি। বলো কি অস্থি? এই শ্রোণী অস্থি দিয়ে গঠিত, মাঝখানে শ্রোণী গহ্বর। কি গহ্বর? এখান থেকে আসছি সবাই। কারণ এই শ্রোণী গহ্বরটা পুরুষের ক্ষেত্রে সরু, নারীর ক্ষেত্রে চওড়া। নারীর ক্ষেত্রে কেন চওড়া? কারণ এখানে শ্রোণী গহ্বরে জরায়ু থাকে। বলো কি থাকে? পুরুষ আর নারীকে আলাদা করা হয় কি দিয়ে জানো? এই জরায়ু দিয়ে। কারণ এটা থাকার কারণে নারী মা হতে পারে, পুরুষ মা হতে পারে না। বুঝো নাই? বুঝছো তো? আচ্ছা, এখন বলতে পারো স্যার পুরুষ কেমনে মা? কেন? আল্লাহ যদি ক্ষমতা দিত দুনিয়ার কিছু কিছু পুরুষকে পেটে বাচ্চা ধারণ করতে পারবে, তাহলে কি তাকে মা বলা হতো না? মা কাকে বলে? যে বাচ্চা জন্ম দেয়, মানে দুনিয়াতে আনে, যার ভিতরে বাচ্চাটা প্রডিউস হয় 9 মাস ধরে, 9.5 মাস ধরে। তো পুরুষের ক্ষেত্রে তো হয় না। তো মেয়েরা মা হতে পারে, ছেলেরা কি মা হতে পারে না। বেশি থেকে বেশি কি হতে পারে? বাবা হতে পারে। আচ্ছা, এখন এটা সহজ, মা হওয়া অনেক কঠিন, এত সোজা না। শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থসামাজিকভাবে, সব দিক দিয়ে মা হওয়া সবচেয়ে টাফ। এটা সবসময় মনে রাখবা, মনে রাখবা। ছেলেরা বিশেষ করে বউকে সম্মান দিবা বড় হয়ে। আচ্ছা, এখন দেখো, এই যে যাক আমরা সবাই ছেলে মেয়ে সবাই কিন্তু এখান থেকে আসছি, নিজ নিজ মায়ের এখান থেকে আসছি। তো এখানে জরায়ু আছে, জরায়ুর কারণে এটা চওড়া হয়।
সিম্পল। তো এই শ্রোণী গহ্বর সম্পর্কে একটু বললাম, এই শ্রোণী অস্থি। আর এই অস্থি নিয়ে আরো মজার কথা আছে। এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে বলো ইস্চিয়াল টিউবারোসিটি। বলো, এই ইস্চিয়াল টিউবারোসিটি দিয়ে আমরা সবাই বসে আছি। যেমন আমি দাঁড়িয়ে আছি না, এই যে আমার ক্ষেত্রে এটা এরকম, আমি যখন তোমাদের মতো বসবো, বসে গেছি, তো বসলে এই জিনিসটা নিচে আসতেছে না, বেঞ্চে কিন্তু এটা লাগতেছে। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে ইস্চিয়াল টিউবারোসিটি। আমি যদি জিজ্ঞেস করি আমরা বসি কোন অস্থি দিয়ে, আনসার কি? ইস্চিয়াল টিউবারোসিটি। যাক, তো ইস্চিয়াল, টিউ 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 মানে টিউ, তারপরে তারপর 12 তারপরে শহরের সিটি, তাহলে কি হয়? টিউবারোসিটি। টিউবারোসিটি ভাগ ভাগ করে বলছি আমি, ঠিক আছে? তো ইস্চিয়াল, ইস্চিয়াল চিয়াল, চরশিকার চরশিকার, চিয়া চিয়া, চিয়ার্স, চিয়া চিয়া, চিয়ার্স, চিয়া চিয়া, ইস, ইস তো বুঝো, ইস, হ্যাঁ ইস চিয়াল। এই শোনো শোনো, আচ্ছা শ্রোণী অস্থি দুইটা, বলো কয়টা? তো দুইটা মিলে শ্রোণী চক্র, বলো কি চক্র? এ ঠিক এই জায়গায় ফিমারের মাথাটা লাগে, এই যে এটা, এই যে আমরা হাঁটি এভাবে, এই যে হাঁটতেছি, এই যে পেছনে, এই যে গরু জবাই এখানে হয় নাকি? হ্যাঁ দেখছো না, গরুরটা গরুর কাছে আছে, আমাদেরটা আমাদের কাছে থাকে। এই শোনো, এই যে ফিমার, ফিমার এখানে লাগানো থাকে আর কি। তুমি সাইকেল চালাচ্ছ, এই যে সাইকেল চালাচ্ছ, এটা এখানে ঘুরে রোটেট করে। এটা বলো কি করে? অনেকে ওই বাথরুমে আসার খায় না, বাথরুমে আসার খায় না, এটা কিন্তু হাসির না, এটা অনেক ভয়ঙ্কর। ধরো বাথরুমে তুমি গোসল করে আসছো, সাবান মাখছো ইচ্ছা মতো, শ্যাম্পু মাখছো ইচ্ছা মতো, ফ্লোরে ফুল সাবান করে তারপর তুমি চলে আসছো, লাল লালা করে আয়নার সামনে ডং করতেছো, কিন্তু এরপরে যে গেছে বাথরুমে পা রাখছে, পা রাখার সাথে সাথে তার পাটা চলে গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওদিকে, তাহলে তার কোমরটা পড়বে না এবার নিচে, পা, তুমি কল্পনা করো পা চলে গেছে, তো তাহলে তার কোমরটা পড়বে না। এখন কোমরে তো এটা আছে, তো এটা যখন পড়ে, ঠাস করে পড়ে, এই সরু অংশটা ভেঙে যায়। এটা ভেঙে গেলে শুধু অপারেশনেই লাগে কয়েক লক্ষ টাকা, ভালো হওয়া তো পরের বিষয়। সে যদি মা খালা দাদি নানি এরকম কেউ হয়, তার তো বয়স আরো বেশি, তাদের হাড্ডিগুলো জোড়া কম লাগে, ছোট বাচ্চা হলে তাড়াতাড়ি জোড়া লাগে। তো এই জন্য বাথরুম সবসময় পরিষ্কার রাখবা। আচ্ছা, এরপর এই শ্রোণী অস্থি এগুলো অ্যাঙ্গেল হয়ে না, এগুলো অ্যাঙ্গেল হয়ে না, এগুলো উপাঙ্গিক কঙ্কাল। এরপর শ্রোণী অস্থি থেকে এটা হচ্ছে ফিমার, ফিমারের সাথে এটা হচ্ছে টিবিয়া, এটা ফিবুলা। বলো কি বললাম? টিবিয়া ফিবুলা। টিবিয়া মোটা কারণ বেশি ভার বহন করে। আর এটা হচ্ছে প্যাটেলা। বলো কি নাম? পাটা, পাটা মানে ফুটটা মাটিতে রাখো, ফ্লোরে রাখো, একেবারে চ্যাপটা করে রাখো, রাখছো, রেখে এবার হাঁটুতে হাত দাও, হাত দিলে দেখবা একটা অস্থি খালি ডানে আর বামে যায়, যাচ্ছে না? অবশ্যই যাবে। পা ভালো করে রাখো, পা ভালো করে রাখো, বেশি চাপ দিও না পায়ে, আরামসে রাখো, আরামসে রাখো। এবার দেখবো ঘুরবে, চামড়া নড়তেছে না, চামড়ার সাথে ওইটাও নড়তেছে, এই যে আমার তো নড়তেছে, এই যে টাক 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 করে নড়বে, এত বড় অস্থি। এই যে এটা, এটার নাম হচ্ছে প্যাটেলা। এটার নাম কি বলো না? প্যাটেলা। এটাকে এটাকে হাঁটুর ক্যাপ বলা হয়, নি ক্যাপ বলা হয়। নড়ছে না? নড়ছে। এই নি ক্যাপ বলা হয়, বলো কি বলা হয়? নি ক্যাপ বলা হয়। বুঝতে পারছো? তো এটা একটা, তারপরে এদিকে হচ্ছে টিবিয়া ফিবুলা, এবং এটা হচ্ছে চরণ। বলো কি? বলে না যে ফুটবল বলি না আমরা, ফুটবল, ফুটবল কি দিয়ে খেলে? এটা দিয়ে খেলে। আমরা ফুটবলকে কি লেগ বল বলি? লেগ মানেও পা, ফুট মানেও পা, কিন্তু বাংলার যেরকমই হোক, ইংরেজি বিভিন্ন সিনোনিম আছে। তো আমরা ফুটবল যেহেতু শুধু পায়ের এই অংশটা দিয়ে খেলে, তো এই অংশটার নাম হচ্ছে ফুট, পুরো পায়ের নাম হচ্ছে লেগ। পুরো পায়ের নাম কি? মানে ওই যে ফিমার থেকে শুরু করে পুরোটা লেগ, কিন্তু শুধু এই অংশটা হচ্ছে কি, এই যে আমার হাতে আছে, ফুট। বাংলায় পা, আর একটা নাম আছে চরণ। বলো কি নাম? এটারও 3টা ভাগ আছে। এই এটাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম, কার মনে আছে দেখি? কার মনে আছে দেখি? এটাকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? কবজি, করতল, আঙ্গুল। এখানে আঙ্গুল কমন, বাকি দুইটা কি কি? আমরা বলি না পায়ের এই অংশটা মুচকে গেলে কি বলি?
গোড়ালি মুচকে গেছে, গোড়া, পায়ের গোড়া, পায়ের গোড়া, গোড়ালি মুচকে গেছে। গোড়ালি ইংরেজি অ্যাঙ্কেল, গোড়ালি ইংরেজি কি? এটা তো রিস্ট। তারপরে এরপর পায়ের ফুট, যেটা মানে চ্যাপ্টা অংশ, যেটা চ্যাপ্টা অংশ যেটা যেটা মাটিতে থাকে আর কি, ওটাকে বলা হয় পদতল। বলো কি তল? কি তল? পদতল। তারপর আঙ্গুল। তাহলে এটা করতল, ওটা পদতল, এটা কবজি, ওটা কি? গোড়ালি, আর আঙ্গুল আঙ্গুল। এখন তাহলে এটার কবজির অস্থিগুলোকে কার্পাল বলছিলাম, এটার গোড়ালির অস্থিগুলোকে আমরা বলবো টার্সাল। বলো কি বলবো? টার্সাল। টার্সাল কিভাবে মনে রাখবা? এটা কবজি, কতে কবজি, কতে কার্পাল। ওইটা হচ্ছে গোড়ালি, তো মনে থাকে গোড়ালি মানে ঠ্যাং, ঠ্যাং মানে টার্সাল। মনে পড়ে নি? ঠ্যাং মানে কি? টার্সাল। টতে টার্সাল, এবার মনে রাখতে পারো। এরপরে হচ্ছে পরেটা তো মেটাটার্সাল। এখানে মেটাকার্পাল, ওখানে কি? মেটাটার্সাল। আর আঙ্গুলের গুলো কি? ফ্যালাঞ্জেস। বলো কি নাম? আঙ্গুলেরটা কেমনে মনে রাখবা? আঙ্গুল ইংরেজি কি? ফিঙ্গার। ফিঙ্গার থেকে ফ্যালাঞ্জেস, ফ দিয়ে মনে রাখবা, ফ্যালাঞ্জেস। লিখা দেখাবো আমি। তাইলে এবার আসো সংখ্যাগুলা। তোমাদের কার মনে আছে এখানে কার্পাল কয়টা বলছিলাম? 8টা। কার্পাল কয়টা বলছিলাম? মেটাকার্পাল 5টা। কয়টা? আর ফ্যালাঞ্জেস ছিল মানে আঙ্গুলে 14টা। ঠিক আছে তো? তারপরে এখানে হচ্ছে, এখানে একটা পার্থক্য, এখানে গোড়ালির মধ্যে যে টার্সাল গুলা থাকে ওগুলা 7টা। ওগুলো কয়টা? পদতলে মেটাটার্সাল 5টা। এই যে দেখো না, এই যে গোড়ালির এগুলো হচ্ছে 7টা, পদতলে মেটাটার্সাল কয়টা দেখো তো? 1 2 3 4 5। আর আঙ্গুল 14টা। আঙ্গুলে কয়টা? তো 14 আর 5 19, 19 আর 7 26। টিবিয়া ফিবুলা 2টা, 26 আর 2 28। প্যাটেলা একটা, 29। ফিমার একটা, 30। তাহলে আমার পায়ের অস্থি সংখ্যা কত? 2 পায়ে 60। কোমরে 2টা অস্থি ছিল, শ্রোণী অস্থি 62। কত হইলো? এবার উপরে, উপরেও ছিল 60, বাহুতে কত ছিল? 60। 2টা কলার বোন, 2টা স্ক্যাপুলা, 4। 4 আর 60 64। তাহলে 64 আর 62 কত? 126। আমার উপাঙ্গিক কঙ্কালের অস্থি সংখ্যা হচ্ছে 126। উপাঙ্গিক কঙ্কালের অস্থি সংখ্যা কত? 126। এবার আসো, অক্ষীয় কঙ্কালে কি কি ছিল মনে আছে? মাথা, মাথা মানে কি? করটি। তারপরে কি? মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। বলো কি কি বললাম? করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। আমি করটিটা যদি দেখাই, এই যে করটিটা, এই যে করটিটা যদি দেখাই, এই করটির অ্যানাটমিক্যাল পজিশনে আমি ধরলাম। টেবিলে তোমরা কিন্তু এখন জানো এটার অ্যানাটমিক্যাল পজিশনটা কি। টেবিলে বসানো আছে, স্যার তোমাকে এটা নিতে বললো, তুমি নিলা, নিয়ে কেন করতেছো? স্যার দিবে না একটা ধরে? তো স্থির হয়ে থাকবা, স্যার নিচ্ছি। এটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরো। তো অ্যানাটমিক্যাল পজিশন মানে কি? অ্যানাটমিক্যাল পজিশনে ধরো মানে হচ্ছে তোমার হাতে এটা এরকম ছিল, তুমি এখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরা মানে হচ্ছে এটা অ্যানাটমিক্যাল পজিশনে যে অবস্থায় থাকে, যে অবস্থায় থাকে, এটা কই থাকবে? এটা নিচে থাকবে। এটার নাম ম্যান্ডিবল। এটার নাম কি? এটা নিম্ন চোয়াল। বলো কি চোয়াল? এটা নিচে থাকবে। এই করটের মধ্যে 29টা অস্থি আছে। বলো কয়টা অস্থি? তার মধ্যে শুধু এটা নড়ে। কোনটা নড়ে? এটা মানে কি? ম্যান্ডিবল নড়ে। যেহেতু শুধু ম্যান্ডিবল নড়ে, তো ম্যান্ডিবলটা আলাদা থাকবে। তো যেটা যেখানে থাকার সেখানে বসিয়ে এবার হাতে, বাম হাতে ধরবা এভাবে, আরেক হাতে সাপোর্ট দিবা। এই যে এটা হচ্ছে হিউম্যান স্কালের স্পেসিমেন অ্যানাটমিক্যাল পজিশনে। তো এখানে 29টা অস্থি। বলো কয়টা অস্থি? 29টা। মেরুদণ্ডে 33টা অস্থি ছিল, যেগুলো পরিণত অবস্থায় হয় 26টা। বলো কয়টা? তাহলে 29 আর 26 যোগ করো তাড়াতাড়ি। 45। ঘুষি মারবো। 65, আবার ঘুষি মারবো। 55। বলো কত? 55। তারপর গেল 2টা, 29 আর 26 যোগ করলে কত হয়? ও, এটা করটি, তো করটিতে 29টা অস্থি। এটার পরে মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডে 26টা। তাহলে কয়টা হইলো? 55। তারপরে এবার অক্ষীয় কঙ্কালে আরেকটা কি ছিল? বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের অস্থি সংখ্যা 25। বলো কত? 25 কেমনে? ওই বাঁকা অস্থিগুলো 24টা আর স্টার্নাম একটা 25। তো 55 সাথে 25 যোগ করো, 80। তাহলে বলো তো অক্ষীয় কঙ্কালের অস্থি সংখ্যা কত? উপাঙ্গিক কঙ্কালের কত ছিল? যোগ করো, 206। হিসাব হিসাব পাইছো তো? এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি প্রশ্নটার উত্তর দাও। নিচের কোন অস্থি উপাঙ্গিক কঙ্কালের অংশ নয়? অপশন 1 স্ক্যাপুলা, অপশন 2 ক্ল্যাভিকল, অপশন 3 ফিমার, অপশন 4 ম্যান্ডিবল।
ম্যান্ডিবল এটা অক্ষীয় কঙ্কালের অংশ। এটা কার অংশ? এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের সবচেয়ে সহজ একটি এমসিকিউ। জাস্ট অবস্থান দিয়ে তুমি বলবা নিচের কোনটি, এই নিচের কোনটি অক্ষীয় কঙ্কালের অংশ নয়? ম্যান্ডিবল, অপশন 2 স্টার্নাম, অপশন 3 পরশুকা, অপশন 4 টিবিয়া। টিবিয়া এটা উপাঙ্গিক কঙ্কালের অংশ, বাকি তিনটা অক্ষীয় কঙ্কালের অংশ ছিল। হ্যাঁ, এখনো আমরা পড়া শুরুই করি নাই, পড়া এভাবে হয় না। এটা জাস্ট আমি লেকচার দিচ্ছি। একটা লেকচার স্বয়ংসম্পূর্ণ হয় অনেকগুলো স্টেপ পরে গিয়ে। প্রথম স্টেপ আমি বলবো, আমি লিখবো, তারপর তুমি শুনবা এবং তুমিও লিখবা, তারপর সেটা আমি আরেকবার রিভিশন দেওয়াবো। 5 নাম্বার। 6 নাম্বার বাসায় গিয়ে তুমি রিভিশন দিবা। 7 নাম্বার আমাদের যে বইগুলো থাকবে সেই বইগুলো থেকে সেম টপিক তুমি সলভ করবা। 8 নাম্বার এখানে এসে যেদিন এক্সাম হওয়ার কথা সেদিন এক্সাম দিবা। এভাবে তোমার পড়াটা মাথায় ঢুকবে। এখনো এতগুলো স্টেপের মাত্র একটা স্টেপ আমি আলাপ করতেছি, তাও প্রাণীবিজ্ঞানের সবচেয়ে কঠিন টপিকের। সুতরাং এখানে তুমি কতটুক বুঝছো এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তুমি এই এক্সপিরিয়েন্সটা করছো। হ্যাঁ, একটা ক্লাস হচ্ছে, একটা ক্লাস হচ্ছে, এই ক্লাসের মধ্যে আমি অনেক শব্দ দেখলাম, অনেক শব্দ শুনলাম, কোনো শব্দ আমার মনে নাই, কোনো শব্দ আমার মনে আছে, কোনো শব্দ মনে না থাকলেও কেউ বললে সেটা মনে পড়ে যায়। যেমন ইসচিয়াল টিউবারোসিটি, এটা তোমার মনে পড়ছে না? কঠিন শব্দ তোমার উচ্চারণ করতে দিই নাই, আমি উচ্চারণ করছি। শুধু বলো আমি এই অস্থিটা কখন কি উদ্দেশ্যে পড়াইছিলাম, কি করে এটা দিয়ে? বস, এই যে মনে পড়ছে। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করতাম উল্টা করে, আমরা বসি কোন অস্থি দিয়ে, তুমি মাথা চুলকাতে। আমি জানি কখন সহজ প্রশ্ন করতে হবে, কখন কঠিন প্রশ্ন করতে হবে, কিভাবে করলে তোমাদের কনফিডেন্সটা বাড়বে। আবার চাইলে আমি তোমাদের কনফিডেন্স ডাউন করার জন্য কোনো ব্যাপার না। যেদিন দেখবো যে না চরম মাত্রার ফাঁকিবাজি হচ্ছে, সবাই ভর্তিকৃত স্টুডেন্ট থাকবে, সিরিয়াসলি আসা যাওয়া শুরু করবে তখন, এবং চরম মাত্রা ফাঁকিবাজি হচ্ছে, 1 মাস তুমি মানে ছন্ন ছাড়াভাবে ক্লাস করতে পারো। এরপর থেকে তোমাকে সিরিয়াস হইতে হবে। যদি দেখো যে না সিরিয়াস হচ্ছ না, তখন আমাকে কড়া কথা বলতে হবে বাধ্য হয়ে। মার তো দিতে পারবো না, কিন্তু একটু বড় তো হইছো, যে বলে না স্পাইনওয়ালা, তো সবাই সবাই তো স্পাইনওয়ালা, তাহলে এমন কিছু কথা বলবো যেগুলোর কারণে স্পাইনলেসটা হয়তো গায়ে লাগবে না, কিন্তু স্পাইন যারা আছে তার গায়ে লাগবে। সময় হলে বলবো, এখন না, এখনই ভয় লাগানোর সময় আসে নাই। এখন তোমরা আসছো যে এটাই তো খুশির বিষয়। তোমরা ঘর থেকে বেরোছো কি উদ্দেশ্যে? পড়ার উদ্দেশ্যে। মাশাআল্লাহ, এইটাই তো চাই, তাই না? তো এখন কথা হচ্ছে তোমার এটাকে রিওয়ার্ড পাবা। হ্যাঁ, রিওয়ার্ড পাবা। এটা যে রিওয়ার্ড কখন পাবে তুমি বুঝবাও না, তুমি যখন দেখবা যে তোমার পড়াগুলা সহজ হয়ে যাচ্ছে, সিস্টেমটা ধরে ফেলছো, তোমাকে নার্ভাস লাগতেছে না, তোমার পড়াগুলা নিয়ে আশেপাশে পরবর্তীতে যেসব ফ্রেন্ড সার্কেল আসতেছে, ও ক্লাসমেট আসতেছে, ওরা নার্ভাস ফিল করতেছে, ওরা তোমার থেকে পিছিয়ে আসছে। স্যার যখন কলেজে জিজ্ঞেস করবে প্রথম 1 সপ্তাহ যে এই টপিকটার উত্তর দাও, দেখবা যে 4-5 জন দাঁড়াই গেছে উত্তর দেওয়ার জন্য। স্যারও জানে এরকম উত্তর দেওয়ার মতো পোলাবেন আছে, স্টুডেন্টরাও অনেকে জানে। যারা উত্তর দেয় তাদেরকে দেখে অন্যরা নার্ভাস হয়ে যায়। আমি শিওর তোমরা দাঁড়িয়ে উত্তর দিতে পারবা, কারণ তোমরা এখন থেকে শুরু করছো। যাক, এখন আমরা এই এখান থেকে না, এখান থেকে একটু দেখি। শুধু কঙ্কাল দিয়ে কিন্তু আমাদের চলন অঙ্গ চালনা হয় না, পেশিগুলো আছে। দেখছো আমাদের এই পেশিটা হচ্ছে, এই যে এই পেশিটা হচ্ছে বাইসেপস। এটার নাম কি? বাইসেপস। সাইড থেকে দেখলে বুঝবা, বাইসেপস। তারপর এটা হচ্ছে ট্রাইসেপস, পেছন থেকে দেখো, বিশাল খুব সুন্দর একটা, মানে 3টা লম্বা লম্বা মাথা আছে তার। আর আমরা টিকা মারি না, বিসিজি টিকা মারি না, এই যে বাচ্চাদের টিকা এখানে মারে না, এটিএস মারে, টিটেনাস টিকা মারে, এটা এই মাসেলটা ডেল্টয়েড। ধরে দেখো সবাই,
ডেল্টয়েড। এটা কি ডেল্টয়েড। এটা কি চোখের সামনে যেটা থাকে বাইসেপস, এরকম করে এরকম করলে সুপারের মতো ফুলে যায় না? সবারই তো ফুলে, সবারই ফুলে, যাদের চর্বি বেশি তাদের একটু কম ফুলে আর কি। আর এদিকে হচ্ছে ট্রাইসেপস, এদিকে কি ট্রাইসেপস। যাক, এগুলা নিয়ে একটু থাক, এটা এই জায়গায়, এই জায়গায় একটু থাক। এটা কি সার্জন? কেমন হ্যাং হয়ে গেছে মতো লাগছে না? হুম, এটা অফ করে অন করুন তো দিকে। আমি বইগুলা দিয়ে দিই। এই শোনো, আমাদের এখানে ভর্তির ক্ষেত্রে এই মাস পর্যন্ত আমরা 2,000 টাকা ছাড় রাখছি 2 ভাগে পেমেন্ট করলে, আর এককালীন পেমেন্ট করলে 3,000 টাকা ছাড়, মানে 1,000 টাকা অতিরিক্ত ছাড়। এখানে আইডি কার্ড মানে হচ্ছে তার ফুল পেমেন্ট হয়ে গেছে, আর যাদের হাফ পেমেন্ট হয়েছে তাদের শুধু রসিদটা আছে। এখানে সবারই আমার হাতে যারা আছে এগুলো সবগুলো ফুল পেড করা। তো তোমরা যারা ভর্তি, ওরা তো ক্লাস করে ভালো লাগছে সেজন্য ভর্তি হয়েছে। কারো কারো আবার আগের বড় ভাই বোন এখান থেকে পড়ে গেছে, তারা সরাসরি বলছে এরকম ভর্তি হয়ে গেছে, এরকমও আছে। তো তোমাদের একটা জায়গায় গিয়ে একটা সময় গিয়ে তোমার মনে হবে যে না, আমি ভর্তিটা হয়ে যাই, বইগুলা নিই, অনলাইন অ্যাক্সেসটা নিই, তাইলে তোমার ভালো লাগবে। তো ভর্তি হওয়ার ক্ষেত্রে বলে দিলাম, ছাড়ের কথাটা মনে রাখবা, এর পরের মাস থেকে ছাড় থাকবে, তবে ছাড়ের পরিমাণটা কমে যাবে, কেমন? আর এটা হচ্ছে ইলমা চৌধুরী। ইলমা চৌধুরী কই? ইলমা, ইলমা। তারপর হচ্ছে মাহিমা, মাহিমা সুলতানা, মাহিমা। কাজী ফাহমিদুল ইসলাম, ফাহমিদুল। মহিবুল্লাহ আবির পাশে আছে। সাহলান ইসলাম। শুনো, আমাদের আমাদের এই 3 শিডিউলে ক্লাস চলতেছে, কেমন? এখানে এখানে আগের ক্লাসগুলো তোমরা অনেকে মিস করছো, প্রতিদিনই নতুন স্টুডেন্ট আসতেছে, আগের ক্লাস মিস করছে। এটা নিয়ে একদম প্যারা নেওয়ার কোনো কিছু নাই। তোমার যা ক্লাস হচ্ছে সবগুলো, যে রেকর্ড যেমন হচ্ছে সবগুলো ওয়েবসাইটে দেওয়া আছে। তুমি ওয়েবসাইটে, আমরা এখনো যারা ভর্তি, কিন্তু 28-এর কাউকে আমরা এখনো ওয়েবসাইট অ্যাক্সেস সবাইকে দিই নেই এখনো। আমাদের ওয়েবসাইটের কাজটা মানে কোর্সটা ক্রিয়েট হয়ে গেছে, সেখানে আমরা ক্লাসগুলো সাজাচ্ছি, সবাইকে একসাথে যে কোনো একদিন হুট করে দেখবা, কয়েকদিনের মধ্যে আমরা সেটা অ্যাক্সেস দিয়ে দিব, এবং ওখানে গেলে তুমি সব ক্লাস করতে পারবে, এবং বিগত বছরের সকল প্রশ্ন তুমি সলভ করতে পারবে, অল সাবজেক্ট, শুধু বায়োলজি না, অল সাবজেক্ট, এটা ফ্রিতে। তো আমাদের স্লাইড আমি দিয়ে দিব, স্লাইড আমি দিয়ে দিব। এটা হচ্ছে, এগুলো তোমরা জানো। কলা বা টিস্যু কয় ধরনের বলো তো? এটাই ভেবে মনে রাখবা।
তোমার দেহের এটা হচ্ছে ত্বক, এটা হচ্ছে আবরণ। আবরণ গঠন করছে আবরণী কলা। বলো কি কলা? চিমটি দাও, ব্যথা লাগবে না। ব্যথা কেন পাইছো? স্নায়ু কলা। বলো কি কলা? কাটাকাটি করো, দেখবা ব্লাড বেরোচ্ছে, এটা যোজক কলা। আরো জোরে কাটো, দেখবা পেশি কাটা যাচ্ছে, মানে মাংস কাটা যাচ্ছে, এটা হচ্ছে পেশি কলা। তাহলে 4 ধরনের কলা আছে। কলা মানে টিস্যু, টিস্যু তৈরি হয় কি দিয়ে? কোষ দিয়ে। কোষ দিয়ে হয় টিস্যু, টিস্যু দিয়ে হয় অঙ্গ, অঙ্গ দিয়ে হয় তন্ত্র, তন্ত্র দিয়ে হয় দেহ। তো এখানে আমাদের দেহে কলা বা টিস্যু 4 ধরনের, তার মধ্যে যোজক কলা 2 ধরনের। বলো কয় ধরনের? কঠিন এবং তরল। তরল কি কি? রক্ত আর লসিকা। এটা দিয়ে আমরা একটা অধ্যায় বানাইছি। কত? প্রাণীবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় 4, যেটাকে মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কঠিন যোজক কলা হচ্ছে অস্থি আর তরুণাস্থি। কে কে বলো? এটা দিয়ে আমরা কোন চ্যাপ্টার বানাইছি? Z7, মানে জুলজি চ্যাপ্টার 7। এখানের মধ্যে সবচেয়ে শক্ত যোজক কলা হচ্ছে কে? অস্থি। ইনফ্যাক্ট সবচেয়ে শক্ত কলা অস্থি, কিন্তু সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে দাঁত। যদি তোমাকে প্রশ্ন করা হয় সবচেয়ে শক্ত কলা কে, আনসার দাঁত না, আনসার অস্থি। যদি বলা হয় সবচেয়ে শক্ত বস্তু কে, আনসার অস্থি না, আনসার হচ্ছে দাঁত। এই অস্থি নিয়ে আমরা এটা পড়ছিলাম আর কি। আরে এত কিছু, হ্যাঁ এগুলো লিখছি কিন্তু ক্লাসে। ওটা 1.5 ঘন্টার ক্লাস ছিল, অনেক লম্বা ক্লাস ছিল। কঙ্কালতন্ত্র 3টা ভাগ, এটা কি? এক্সাম্পল কি? এটা আমরা শুরুতে বলছিলাম। এটা কি? মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে, পরে কয়টা হয়? সেই 206কে তুমি কিসে কিসে ভাগ করছো? অক্ষীয় এবং উপাঙ্গিক। উপাঙ্গিকে কয়টা পাইছিলা? আমি শুরুতে যদি হুট করে বলতাম দেখো দেখো এগুলা, তুমি হা করে তাকা থাকতা। এখন একটু তো বুঝতেছো নাকি? তারপর অক্ষীয় কত? 80। অক্ষীয়তে কে কে আছে? করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। ভেরি গুড। করোটিরটা আমি বলছিলাম কত, তারপর মেরুদণ্ড ওই যোগ করে যেটা কেউ 45 কেউ 65 বলতেছিল ওইটা আর কি। এটা কি? বক্ষপিঞ্জর। এখানে কত? 25। তাহলে এই 3টা যোগ করলে 80 হয়। তারপর এদিকে উপাঙ্গিক কঙ্কালে ঊর্ধ্বাঙ্গ নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গের কথা মনে আছে কি? বক্ষস্থি চক্র। কি কি ছিল? স্ক্যাপুলা, ক্ল্যাভিকল। দেখি বলতো ক্ল্যাভিকলটা ইংরেজি কোন লেটারের মতো? স্মল লেটার। এফ এর স্মল ভার্সনটা কেমন? ইটালিক এফ। বলো কি এফ? ইটালিক এফ মানে বুঝো, ডান পাশে বাঁকা। ডান পাশে কি? বাঁকা। তারপর এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কি নামে পরিচিত? মেয়েদের ক্ষেত্রে কি নামে পরিচিত? ভেরি গুড। আর এটা কি? বাহু। বাহুর ভাগ আছে মনে আছে? ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু, হাত। হাতের আবার 3টা অংশ। দেখি বলো এক নিঃশ্বাসে বলো। কবজি, করতল, আঙ্গুল। কবজির অস্থিকে কার্পাল, করতলের অস্থিকে মেটাকার্পাল, আর আঙ্গুলের অস্থিকে ফ্যালাঞ্জিস। ব্যাস। এবার নিম্নাঙ্গে এটা কি? শ্রোণীচক্র। 2টা শ্রোণী অস্থি। পাকে ভাগ করছি দেখো তো, ফিমার, টিবিয়া, ফিবুলা, প্যাটেলা, আর এতে কি? চরণ। বলতে পারো স্যার পাশের সংখ্যাগুলো বুঝতেছি না। সবগুলোকে 2 দিয়ে ভাগ দাও। 2 দিয়ে ভাগ দিলে ফিমার কয়টা? টিবিয়া কয়টা? এগুলো এক পায়ের হিসাব। ফিবুলা কয়টা? প্যাটেলা কয়টা? একটা। চরণ মানে 2 দিয়ে ভাগ দাও, 27। 27 না, সরি 26। তো 26 চরণের 26 হিসাব করছি না আমরা। টার্সাল 7টা, মেটাটার্সাল 5টা, 7 আর 5 12, আর 14টা হচ্ছে ফ্যালাঞ্জেস। 12 আর 14 কত? 26। এগুলো তো একদিনে পড়ার জিনিস না, মানে এগুলো জাস্ট শুনছো তুমি। এখানে আমি যা বলছি সবগুলোই তুমি জানলে। আমি তো এগুলো জানছি, এভাবে চর্চা হয়েছে 17-18 বছর ধরে। নিজে পড়ার পরে 17-18 বছর ধরে পড়াচ্ছি সেটা দেখে দেখে। কয়টা ব্যাচেরে পড়ায়? 27 ব্যাচে 7টা ব্যাচেরে পড়াইতে হয়, অনলাইন একটা ব্যাচ। আবার 28 ব্যাচে হবে এরকম 6-7টা ব্যাচ। 26 ব্যাচকে পড়াইছি এরকম 7-8টা ব্যাচ। তাহলে এক পড়া আমি এক ব্যাচকে 7-8 বার পড়াচ্ছি, বিরক্তিও চলে আসে একটা সময়। তো এখন এগুলো তো আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু তুমি হুট করে এসে তো আর আমি যেভাবে বলতে পারতেছি সেভাবে বলতে পারার কথা না। তবে হ্যাঁ, কিছু কিছু তুমি বলতে পারতেছো, এটা গুড সাইন। এটাই দরকার। এবং তোমার বলার ইচ্ছা জাগছে, জানতে ইচ্ছা করতেছে, এটা গুড সাইন। স্টুডেন্ট পারে কি পারে না সেটা আমার কাছে মুখ্য নয়। স্টুডেন্ট জানতে চাচ্ছে কিনা, পারার চেষ্টা করতেছে কিনা, এটা মুখ্য। স্টুডেন্টকে বাবা মা ঠেলে ঠেলে পড়ায়, নাকি বাবা মা উল্টা স্টুডেন্টকে বলে এবার পড়া থামা, আর পড়তে হবে না, এবার ঘুমা, এটা বলে, এটা মুখ্য আমার কাছে। তো আমার কাছে আমি স্টুডেন্টকে প্রশ্ন করার থেকে স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলে এটা আমি বেশি খুশি হই। আমি এই পর্যন্ত দেখছি যেসব স্টুডেন্ট পড়ার রিলেটেড যেসব প্রশ্ন করে, মানে কিভাবে পড়বে, এই টপিকটা কি হবে, নতুন একটা নিজে পড়ে এসে সেখানকার সমস্যা আমাকে এসে যাওয়ার সময় জিজ্ঞেস করে যাচ্ছে বা ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছে, এই জিনিসগুলো দেখছি এই ধরনের স্টুডেন্টগুলো ভালো একটা জায়গায় টিকে যায়। মানে কারণ তাদের কিউরিসিটিতে বেশি।
যাক, এই যে এটা কি মনে আছে, কঠিন একটা শব্দ, স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল বলছিলাম মনে আছে, যেমন শ্বাসনালীর তরুণাস্থি। তা আমি জাস্ট কয়েকটা পেজ দেখাবো, পেজগুলো একটু দেখো, ছেড়ে দিচ্ছি। এই পেজগুলো একটু দেখো, এই পেজটা একটু দেখো। মেরুদণ্ডের অস্থি সংখ্যা 26টা মনে আছে, এগুলোকে 5টা অঞ্চলে ভাগ করা হয়, নাম পড়াচ্ছি না এখন, এগুলার নাম আমরা পড়বো যখন আমরা মেরুদণ্ড পড়বো। তারপরে হচ্ছে আমাদের কার্পাল অস্থি, 8টা কার্পাল অস্থি মনে রাখার কৌশল, এই যে শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার, এই 8টা শব্দ দিয়ে তুমি 8টা কার্পাল অস্থি মনে রাখতে পারবা। তারপর এগুলোর জন্য আরো একটা ক্লাস হবে, আমরা আরেকটা ক্লাস এখানে নিব না, যে আমরা মূল ক্লাস শুরু করে দিব রবিবার থেকে। তারপরে এগুলো হচ্ছে কি অস্থি, টার্সাল, কয়টা, খুনে ক্যাটালেস কোথায় দিয়ে, এটা আমরা মনে রাখি, এখানে নামগুলো আছে। তারপর কোশ্চেন কিরকম হইতে পারে সেগুলোর একটা আইডিয়া দিছি। তারপরে এই ছবিটা একটু দেখো, আমাদের করটির মধ্যে আবার দুইটা ভাগ আছে, উপরে করটিকা সামনে মুখমণ্ডল। উপরে করটিকা সামনে কি, উপরে করটিকা মানে যেখানে যেখানে চুল উঠছে এই যে এই পর্যন্ত, এটা পুরোটা হচ্ছে করটিকা। এখানে অস্থি আছে 8টা, সেগুলো মনে রাখার কৌশল হচ্ছে এটা, ফ্রান্স পেরিয়ে টমাস স্পেন এসেছে, এখানে নামগুলো বলা আছে। তারপরে হচ্ছে মুখমণ্ডলের অস্থি 14টা মনে রাখার কৌশল, মামার জানালায় ভ্রমর পায়, নামগুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, আমি কৌশলটা লিখে পাশে তীরচিহ্ন দিয়ে দিয়ে শব্দগুলো লিখে দিলে হয়ে যায়, কিন্তু আমি তো দেখাতে হবে অস্থিগুলা। এগুলো আমরা সরাসরি এখানে ওই যে মজাবুক যেটা সেটা থেকে দেখাবো, আবার সরাসরিও দেখাবো। একদিন তোমরা এসে দেখবা, মানে আমি থাকবো না, অন্যরা ইয়ারা থাকবে, অফিসের ওরা থাকবে, তোমরা বসে বসে 2-3 জন বসে 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 অস্থিগুলা স্টাডি করবা, আমাদের বইটাও সাথে থাকবে। তো এইভাবে, আর আমাদের যে কান, এই আমাদের যে কানের মধ্যে অস্থি আছে কেমন। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এখন 206টা অস্থি মানব কঙ্কালের, এগুলো নিয়ে আমাদের কিছুটা আইডিয়া হয়েছে কি হয় নাই, হয়েছে না, সব অস্থি বলি নাই আর কি, সব অস্থি বলতে গেলে আরো একদিন মিনিমাম লাগবে, কিন্তু আমরা সব অস্থিতে এখন যাচ্ছি না, মোটামুটি আইডিয়া পাইলে হয়েছে। আর আমাদের রবিবার থেকে মূল ক্লাস, মেবি সেদিন আমরা কি ধরবো, আমরা মাইটোকন্ড্রিয়া বা রাইবোজোম যে কোনো একটা ধরবো। এবং আমি শিওর তোমরা এগুলো সম্পর্কে জানো, মিনিমাম কি জানো, অপর নাম জানো, যেমন মাইটোকন্ড্রিয়ার অপর নাম কি বলতো, পাওয়ার হাউস। রাইবোজোমের অপর নাম কি বলতো, প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, এক্সামের কথা তো বলি নাই, লেকচার 1 থেকে 4 পর্যন্ত করছিলা কে কে এখানে, এবং তোমরা কি এক্সাম দিছিলা? এক্সাম যারা দাও নাই তারা রবিবার 4টা থেকে 5টাতে ক্লাস হবে, 3:30 থেকে 4টা এক্সামটা হবে। জি, এমসিকিউ 30 নাম্বারের, কয় নাম্বারের, 30 নাম্বারের। এই টাইমটা খেয়াল করি। আচ্ছা, তোমরা যারা ক্লাস করো নাই তারা রবিবার বিশাল টাইম, এর মধ্যে তুমি অনলাইনে ক্লাসগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারো। ভর্তি না হলে হোয়াটসঅ্যাপে নক দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেকচার 1 আর 2 আমি পাবলিক গ্রুপে দিয়ে দিছি, লেকচার 3-4 গুলো দিয়ে দিব। আমি বলবো তুমি ক্লাসগুলো যদি অনলাইন ক্লাস যেগুলো দিছি সেগুলো যদি করতে ইচ্ছা নাও হয়, আমি বলবো তুমি এক্সামে অ্যাটেন্ড করো, কারণ আমি শিওর তুমি 9-10-এ কোষ প্রাচীর পড়ছো, ক্লোরোপ্লাস্ট পড়ছো, নিউক্লিয়াস ক্রোমোজোম এগুলো পড়ছো, পড়ো নাই? পড়ছো তো। তো এই নলেজ দিয়ে তুমি এক্সামটা দাও, যেহেতু 4টায় আসবাই, তাইলে 3:30টায় আসো না। আর কেউ যদি 3:30টায় আসতে সমস্যা হয়, তাহলে যখন টাইম পাবা তুমি চলে আসবা, আমরা এক্সামটা নিয়ে দিব। মানে ধরো 3:40-এ আসছো, 3:50-এ আসছো, তাও তুমি এক্সাম দেওয়ার সুযোগ থাকবে, মিস দিও না, টাইমলি আসার চেষ্টা করিও। যে কজন দেয় না, আর যারা আগে এক্সাম দিয়েছিল তারাও দিতে পারবে চাইলে। বড় অঙ্গ হচ্ছে ত্বক। জি, আমাদের ত্বকটা যদি আলাদা করো, গরুর চামড়া ছাগলের চামড়ার মতো আলাদা করো, আলাদা করে বিছাও, এই যে লাল গালিচা যতটুকু দেখতেছো এটা সমান হবে 22 বর্গ ফুট। বলো কত বর্গ ফুট? হিউজ। পাল্লায় ওজন করবা 8 পাউন্ড। কয় পাউন্ড? 8 পাউন্ড। আর কি অঙ্গ আছে দেখো, 8 পাউন্ড মানে প্রায় 3 থেকে 4 কেজি। আমাদের লিভার যেটা আছে না, যকৃৎ, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অঙ্গ, এটার ওজন 1.5 কেজি। কয় কেজি? হলো
ত্বকের অর্ধেক প্রায়। সবচেয়ে বড় তন্ত্র বললে ত্বকতন্ত্র। সবচেয়ে বড় কোষ রক্তকোষ, WBC। সার্বিক পুরুষ আর নারী মিলে সার্বিকভাবে বড় কোষ ডিম্বাণু। সবচেয়ে ছোট কোষ দুইটা বলে, শুক্রাণু ও অনুচক্রিকাও। যদি দুইটার মধ্যে ছোটকে অনুচক্রিকা। আর দুনিয়ার সবচেয়ে বড় কোষ ওট পাখির ডিম, যার সাইজ হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। ওট পাখির ডিম কেমনে দেখাবো, টিভিতে দেখাবো আর কি, এটা বিশাল। তো আর দুনিয়ার সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা। দুনিয়ার সবচেয়ে লম্বা উদ্ভিদ ইউক্যালিপটাস, 500 ফুট উঁচু, 50 তলা বিল্ডিং এর সমান। দুনিয়ার সবচেয়ে ছোট উদ্ভিদ ওলফিয়া, ওলফিয়া মাইক্রোস্কোপিকা, মাত্র 0.1 মিলিমিটার লম্বা, সবচেয়ে ছোট। আমাদের সবচেয়ে লম্বা অস্থি ফিমার, সবচেয়ে বড় অস্থিও ফিমার, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে টিবিয়া। বাহুর সবচেয়ে বড় অস্থি হিউমেরাস। এরকম অনেকগুলো বড় ছোট এরকম বলা যায়। প্রচুর কোশ্চেন আছে, প্রচুর পড়া আছে, কিন্তু আমার পড়ার সিস্টেম পরিষ্কার। পড়াবো, লিখাবো, প্রচুর লিখতে হবে, এই মেন্টালিটি মাথায় রেখেই ভর্তি হবা। কোনো আড্ডা ফান এগুলো চলবে না। সময় সুযোগে আমরা মাঝে মধ্যে একটু আড্ডা ফান দিব, কিন্তু এটা সীমিত। কারণ যে পড়া, যে পরিমাণ পড়া, যে পরিমাণ সময়, এই সময়ে এই পড়া শেষ হওয়া সম্ভব না। এই জন্য কোনো সময় আমরা মিস দিতে চাই না। যারা আগে আসছো ওরা আগে সিলেবাস শেষ হবে। আগে সিলেবাস শেষ হওয়ার মহত্ব কি সেটা সিলেবাস যখন শেষ হবে তখন বুঝবা। আর যারা পরে আসে তারা আফসোস করে, স্বাভাবিক। গ্রামে গঞ্জে যারা আছে তাদের তো সুযোগ নেই আসার আগে ভাগে, তারা কলেজ শুরু হলেই আসে। অনেক মেয়ে আসে হোস্টেলে উঠে পড়ে, তারপরে ছেলেরা আসে ফুল ফ্যামিলি নিয়ে আসে, অথবা মেসে থাকে। এরকম অনেক আছে। চিরাং কলেজ, মহসিন কলেজ, ভালো কলেজে পেলে গ্রাম থেকে অনেকেই চলে আসে। শহর থেকে অনেকে পটিয়া টটিয়া এগুলোতে যেতে হয় শুধুমাত্র কলেজ পায় না বলে। SSC মার্কসের উপর কলেজের ডিসাইড হয়, এটা কিছু করার নাই। কথা পরিষ্কার, SSC-তে শুধু 5 নিয়ে আসো। 5 না পেলেও আমার সাথে আলাদা করে কথা বলবা যে কি করা যায়। কিন্তু কোনো মতে টেনে টুনে 5 আসলে তোমার জন্য সকল অ্যাডমিশনের দরজা খোলা, একেবারে সব, বুয়েট চুয়েট কুয়েট মেডিকেল এভরিথিং খোলা, মানে ভালো মার্কস আসবে। আর ইন্টারের পড়াটা ভালো করে পড়তে হবে যাতে অ্যাডমিশনটা ভালো করে হয়। তো আমাদের তাহলে মূল ক্লাস শুরু হয়ে যাচ্ছে রবিবার থেকে। রবিবারই এক্সাম হবে 3:30 থেকে, তোমরা চলে আসবা। আর বন্ধু বান্ধবকে অবশ্যই জানিয়ে দিবা, বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা ক্লাস শুরু করে দেওয়ার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।